আমার সাথে একটি মেয়ে সাঁতার কাটছিল মোরাক্কো, তো সে আমার সাথে প্র্যাকটিস করছিল, এবার তার ইংলিশ চ্যানেলের ডেট এসেছে, সে ইংলিশ চ্যানেল ক্রস করছে। তো ইংলিশ চ্যানেল ক্রস করার সময় আমরা দেখতে পারি যে একটা মানে সিজ ফায়ার হচ্ছে সমুদ্রের থেকে, মানে সিজ ফায়ার মানে সমুদ্রে কিছু অঘটন ঘটেছে। তারপরে আমরা জানতে পারি যে ওই মেয়েটা ওইখানে খুব অসুস্থ হয়ে যায় এবং তাকে ওই সিজ ফায়ারের মাধ্যমে আমরা আজকে এসেছি সাঁতারের রানী বুলা চৌধুরীর বাড়িতে। বুলা চৌধুরী, যিনি একটা সময় সারা ভারতবর্ষ কাঁপিয়েছিলেন তার সাঁতারের পুলে হিল্লোল তুলে, সেই বুলা চৌধুরীর সঙ্গে আমাদের কথোপকথন। বুলা, আজকে স্বাগত জানাচ্ছি বাংলা ফার্স্ট টিভিতে। আচ্ছা, এই যে সাঁতারের রানী বললাম, এই রানী হওয়ার জন্য তাকে সাধনা করতে হতো। জীবনটা কিরকম ভাবে শুরু হয়েছিল হিন্দ মোটরে? দেখো, এই রানীর শব্দটা শুনতে খুবই ভালো লাগে, কার না ভালো লাগে, কিন্তু এই রানী হওয়ার পিছনে তো অনেক কাহিনী আছে। রানীর হওয়ার একটা দায়িত্ব থাকে, রানী হতে গেলে সেই জায়গাটায় সাধনা করার পরেই তো পৌঁছতে পারে মানুষ। তো আমার জার্নি তো তুমি অনেকটাই জানো, আমাকে দেখছো একদম ছোটোবেলার থেকেই। আমার সাঁতার শুরু হয় আমার প্রথম বাবার হাতে ধরে। আমার বাবা সাঁতার শেখায় 2 বছর আমার যখন বয়স। তারপরে আমি শ্রীরামপুরে গঙ্গাতে প্র্যাকটিসে যাই, ক্লাবে ভর্তি হই। তো সেখান থেকে যাত্রা শুরু। আমার কোচ তখন পশুপতি কুণ্ডু, উনি প্রথম দিনই দেখে আমাকে বলেছিলেন যে এই মেয়েটা একদিন কিছু হবে, মানে আমার বাবাকে বলেছিলেন যে একে আমাকে দাও। বাস, তারপর থেকে যাত্রা শুরু। কম্পিটিশান করলাম, প্রথমে ক্লাব, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে বেঙ্গল, তারপরে ন্যাশনাল, তারপরে ইন্টারন্যাশনাল। তো জার্নিটা কষ্ট হলেও আমার সবসময় মনে হয় যে মানে কষ্ট করলেই কেষ্ট পাওয়া যায়, যেটা আমার বাবা সবসময় বলতো। সেইটাই পেয়েছি নিশ্চয়ই কিছুটা হলেও, যে জীবনে অনেক কষ্ট করেছি, অনেক স্ট্রাগল গেছে, অনেক ঝড় ঝাপটা যাকে আমরা বাংলায় বলি, অনেক রাজনৈতিক শিকার হয়েছি। তারপরে ধরো বলতে পারো মানে যেরকম কোচিং আমার পাওয়া উচিত ছিল আমাদের মতো মানুষের, যারা এত প্রতিভা নিয়ে জন্মায়, যখন সেই মানে সেই ট্রেনিংটা পায় না, ইনফ্রাস্ট্রাকচার পায় না, তখন একটা বিশাল আরও লড়াই করতে হয়। আর তুমি তো জানো যে আমার সাঁতার পুকুরে, গঙ্গায়, এই থেকে পড়েছি সুইমিং পুলে। তো এটা একটা বিরাট স্ট্রাগল। আরও ভালো কোচ পেলে আরও ভালো এগোতে পারতাম বলে আমার এখনও যেন মনে হয়, যে আরও যদি প্রপারলি ট্রেনিং আরও ভালো পেতাম তাহলে আরও একটা বড় জায়গায় যেতে পারতাম। হিন্দ মোটরের দেবাই পুকুরের একটা ছোট্ট অখ্যাত পুকুর থেকে যাত্রা শুরু করে বুলা চৌধুরী কিন্তু পৌঁছে গিয়েছেন মহাসমুদ্রে। মহাসমুদ্র এই জন্য বলছি যে সাঁতারের কোনো কৃতিত্বই তার অধরা নেই। তিনি স্বল্পপাল্লার সাঁতারে একসময় সমস্ত সুইমিং পুলকে হিল্লোল তুলে দিয়েছিলেন এবং তারপরে তিনি যান দূরপাল্লার সাঁতারে। এই যে বহরমপুরে দূরপাল্লার সাঁতারে হাতেখড়ি হলো তোমার, এই বহরমপুরে দূরপাল্লার সাঁতারে হাতেখড়ির পর হঠাৎ দূরপাল্লার সাঁতারটা কেন? না, বহরমপুরে হাতেখড়ি নয়, আমার প্রথম দূরপাল্লা সাঁতার হয়েছিল মানে হুগলিতে, একটা 7 কিলোমিটার দিয়ে, তখন আমার 6 বছর বয়স। ওইটা থেকে আমার স্টার্ট হয়। বহরমপুরে যেটা আমি 10 বছরে যেতে চেয়েছিলাম কিন্তু আমার পারমিশন দেয়নি, সেটা আমি পরবর্তী ক্ষেত্রে অনেক বছর পরে এন্ড অফ মাই ক্যারিয়ারে গিয়ে আমি ওটা সাঁতারটা আবার কেটেছিলাম। একটা কি বলতো, মানে এটা একটা সাঁতার একটা আমার কাছে একটা নেশা হয়ে গিয়েছিল, একটা প্রচণ্ড ভালোবাসা। জলই যেন তখন মনে ছিল জীবন, এই জল ছেড়ে আমি বাঁচতে পারবো না, ওই সময়টা তাই মনে হতো। আর সারাক্ষণ সেই কারণেই জলের লোককে জীবন সঙ্গী করা। একদম একদম, মানে জলে থাকতে থাকতে শুধু জলের মানুষকেই চিনেছি। আমি জানি রাখি যে বুলার যোগ্য স্বামী হচ্ছেন সঞ্জীব চক্রবর্তী, যিনি একসময় ভারতের ক্ষিপ্রতম সাঁতারু বলে বিবেচিত হতেন। তো বুলা, এই যে জীবনের যাত্রাটা, আমি জানি যে 7টা সিন্ধু পার হয়ে গেছো। এই 7টা সিন্ধুর মধ্যে একটু যদি বলো আমার দর্শকদের কোন কোন সিন্ধু ছিল? দেখো, আমি প্রথম যখন ইংলিশ চ্যানেল যাই একবার, সেটা 89-এ একবার ক্রস করি। তারপরে দ্বিতীয়বার আমি যখন ক্রস করি, সেটা আমি এশিয়ার মধ্যে প্রথম মহিলা যে 2বার ইংলিশ চ্যানেল ক্রস করি। আমার এখনও আজও খেয়াল আছে, যখন আমি এই ইংলিশ চ্যানেল তারপরে জিব্বাটা গেলাম করে আসলাম, তখন একটা ইন্টারভিউ চলছিল দূরদর্শনে, সেই ইন্টারভিউটা তুমি নিচ্ছিলে এবং তোমারই ক্যাপশন ছিল যে 7 সমুদ্র চোখে বুলা, এরকম একটা ক্যাপশন বড় ছিল। ওইটা আমার একটা জীবনে বড় ক্লিক করে। আমার মানে একটা স্বপ্ন ছিল, মানে আমরা বলি না, মানে আমাদের ভিতরে একটা স্বপ্ন থাকে, সূক্ষ্ম স্বপ্নগুলো, সেটা বেরিয়ে আসে না, কিন্তু কিছু মাধ্যম থাকে যে তারা এটা জাগিয়ে দেয়।
সেটা আমার আজও খেয়াল আছে এবং তোমার উপর কৃতজ্ঞ যে তুমি ওখানে এই যে লিখেছিলে ক্যাপশনটা যে সপ্ত সিন্ধু চোখে বুলা, ওই সময়টা ইন্টারভিউর সময় তুমি যখন বলছিলে আমার তখন একটা শিহরণ জাগে এবং সেই স্বপ্নটা বেরিয়ে আসে, তখন মনে হয়েছিল যে না এই দুটো করেছি, আরও করতে হবে, 7 সমুদ্রটা করতে হবে। তো আবার এই পথটা আমার এগিয়ে যায় এবং আমি দেখতে থাকি যে আমি নেক্সট কী করবো, একটার পর একটা। এবং এইভাবে আমি ইংলিশ চ্যানেল ক্রস করার পর জিব্রাল্টার যাই, যেটা আমি ওয়ার্ল্ড রেকর্ড করি। আজও সেই রেকর্ডটা আছে, আমি 2000 সালে করেছিলাম, আজ 2024। তো তারপরে আমি গেলাম ইটালিতে টারিনিয়ান সি, গ্রিসে গেলাম টরোনিয়াস গল্ফ করতে, তারপরে নিউজিল্যান্ডে গেলাম কুক স্ট্রিট করলাম, পক স্ট্রিট করলাম, শ্রীলঙ্কা টু ইন্ডিয়া সাঁতার কেটে, রবিন আইল্যান্ড ক্রস করলাম সাউথ আফ্রিকাতে। তো এইভাবে দেখতে দেখতে 7 সমুদ্র আমার হয়ে গেল স্বপ্ন সত্যি। এবং তার সাথে সাথে আমি 5টা মহাদেশ কভার করলাম, যেটা একটা ওয়ার্ল্ড একটা রেকর্ড, যে ওয়ার্ল্ডের প্রথম মহিলা যে 5টা মহাদেশকে মানে সাঁতার কেটে ক্রস করে বিভিন্ন জায়গায় আমি সেটা একটা রেকর্ড ক্রিয়েট করলাম। আর যার জন্য বলতে পারো যে অনেকগুলো অ্যাওয়ার্ডও তার সাথে আমার জড়িয়ে গেল এই এতগুলো সাঁতার কাটার জন্য। তো সেই দিনটা আমার আজও মনে আছে যে স্টুডিওতে, দূরদর্শন স্টুডিও বসে তুমি আমার যখন ইন্টারভিউ নিচ্ছিলে এবং যেভাবে তোমরা আমাকে এনকারেজ করেছো এবং আপনার স্বপ্নটাকে আমাকে চোখে আঙুল দিয়ে দেখালে, মানে চোখ খুলে দিলে আর কি। তো সেইটা আমি পূরণ করতে পেরেছি। আমি সারা জীবন তোমার কাছে এবং দূরদর্শনের মিলন নস্করের কাছে খুব কৃতজ্ঞ। একটা কথা জিজ্ঞেস করি, তুমি তো 7টা সমুদ্র পার হয়েছো, সপ্ত সিন্ধু বিজয়িনী, তার মধ্যে সব থেকে কঠিন কোনটা ছিল বলে মনে হয়? জয়ন্তদা, এই যে সমুদ্রের বিভিন্ন দেশে যাওয়া, প্রত্যেকটা দেশের প্রত্যেকটা সমুদ্রের আলাদা কালচার, মানে আলাদা রকম ফাইট, আলাদা রকম লড়াই, মানে এক একটার সাথে একটা মিল খুব একটা নেই। হয়তো সমুদ্র আছে, আমি সাঁতার কাটছি আছে, কিন্তু তার যে কারেন্ট আর তার যে দিক এক একটা এক এক রকম, এক এক টাফ। কোনোটায় হয়তো ছোট ডিস্টেন্স কিন্তু খুব মানে ডেঞ্জারাস, মানে যে কোনো সময় মৃত্যুর মধ্যে আমি যেতে পারি। তো এক একটা না এক এক রকম। তবে খুব যদি বলো যে ঠান্ডা কীরকম কোনটা, ইংলিশ চ্যানেল যেমন ঠান্ডা সব, কিন্তু বা নিউজিল্যান্ড খুব ঠান্ডা। তবে আমার সবথেকে বেশি ঠান্ডা লেগেছে সাউথ আফ্রিকা, প্রচণ্ড ঠান্ডা। এবং তোমরা হয়তো জানো যে নেলসন ম্যান্ডেলা যেখানটা বন্দী ছিলেন কেপটাউনে, মানে কেপটাউন থেকে নেলসন ম্যান্ডেলা ছিলেন রবিন আইল্যান্ডে, সেই রবিন আইল্যান্ড থেকে সাঁতার কেটে মানে ওখানেই বন্দি রাখতে, এই জন্য যাতে কেউ সাঁতরেও পারে না পারতে পারে, মানে অতটাই ওটা ডেঞ্জারাস, ডেঞ্জারাসটা কেন, কারণটা কি? ডেঞ্জারাস শার্ক থাকে এক একটা জায়গায় এক রকম, প্রচণ্ড ঠান্ডা জল, মানে যারা প্রফেশনাল নয় তারা ওই ঠান্ডা জল সাঁতার কাটলে মারাই যাবে। তারপরে শার্ক থাকে। তারপর আমি ওটা সাঁতার কাটতে কাটতে বুঝেছি প্রথম দিকে জলের তলায় বড় বড় গাছ টাইপের পাতা লতা মতন আছে, যেটা আমাদের হাত পায়ে জড়িয়ে যাচ্ছিল। তারপর কিছুটা সাঁতার কেটে এসে অনেকটা দেখলাম যে একটা জায়গায় লাল জল বয়ে যাচ্ছে। প্রথমে তো আমি ভয় পাচ্ছিলাম যেটা কী হলো, কোনো শার্কে কাউকে কাটলো নাকি, যেরকম মতো রক্ত বয়ে যাচ্ছে কি না। কিন্তু না, ওটা কোনো শার্কের রক্ত ছিল না, মানে কোনো মানুষের, বা ওটা একটা নাকি কোনো ওই সময়ে ওরকম একটা লাল জল ওখান দিয়ে বয়ে যায়। তো বিভিন্ন ক্রিটিক্যাল ব্যাপারগুলো থাকে আর কি। অন্য জন্তুরাও থাকে, অ্যানিমেল থাকে সমুদ্রে, জেলিফিশ থাকে, একটা খুব বড় ব্যাপার। জেলিফিশ তো থাকে, জেলিফিশ সব সমুদ্রে আছে। আরে জেলিফিশ গায়ে লাগলে কি হয়? জ্বালা করে, প্রচণ্ড জ্বালা করে, মানে যেন মনে হয় যেন আগুনে জ্বলছি। আর সেই জ্বালা ক্ষণিকের নয়, সেই জ্বালাটা 1 দিন 2 দিন 3 দিন কখন স্টপ হবে কিছু বলতে পারবো না। এবং এর কোনো ওষুধ আমার কাছে জানা নেই যে ওটা বন্ধ হবে, মানে ওটা জ্বলতে থাকবে, মানে সেটা সহ্য করাটাও খুব কঠিন। আচ্ছা, এই সমুদ্রে সাঁতার কাটার সময় এই যে প্রণালীগুলো পার হয়েছো একটার পর একটা, সেই সময়টা ডাঙার কথা কিছু মনে পড়তো, স্থলের কথা? ডাঙার তো একদম একদম একদম, মানে দেখো এটা মানে মানুষ শুনলে হয়তো ভাববে যে মানে একদম পাগলি মতন। কারণ আমি মনে করি যে আমাদের নেচারটাই একটুখানি মানে পাগল না হলে এসব কাজ করতে পারে না। এইসব অ্যাডভেঞ্চার লোকেরা, পাগল লোকেরাই করে, এবং আমি ওয়ান অফ দেম। সাঁতার কাটতে কাটতে অনেক কিছু চিন্তা করি, কারণ ঘন্টার পর ঘন্টা ব্যাপার তো। কত ঘন্টা ম্যাক্সিমাম থাকতে হয়েছে জলে? আমার সব থেকে বেশি লেগেছে শ্রীলঙ্কা টু ইন্ডিয়া, ওটা পক প্রণালীটা, ওটা 14 আওয়ার্স সামথিং লেগেছে, 14 আওয়ার্স 52 মিনিটস বলে এরকম লেগেছে। ইংলিশ চ্যানেলটাও প্রথমবার 10 ঘন্টা 15 মিনিট, তারপরের বার লেগেছিল 13 ঘন্টা, বোধহয় 13 ঘন্টা সামথিং। ক্যালে থেকে ডোভার
আর ডোভার থেকে ক্যালে, না, এটা ইংলিশে। হ্যাঁ, ইংল্যান্ড টু ফ্রান্স বলি আমরা, হ্যাঁ, ইংল্যান্ড টু ফ্রান্স। এবার সাঁতার শুরু করি ডোবার থেকে, মানে শুরুটা ফিক্সড আছে, কিন্তু শেষটা সাঁতার কাটতে কাটতে কারেন্টে কোথায় নিয়ে যাবে, ফ্রান্সের কোন উপকূলে নিয়ে হ্যাঁ যাবে কেউ সেটা বলতে জানে পারবো, না। ক্যালেও Right. যেতে পারি বা ফ্রান্সের নানান জায়গা আছে, সেটা কোথায় গিয়ে ল্যান্ড করব ওটা শেষ করার পরই বোঝা যায় যে তো কোথায় land এই সমুদ্রে সাঁতার কাটার সময় সব থেকে বড় প্রতিবন্ধকতা কি? জলজ প্রাণী, নাকি কারেন্ট, নাকি ঢেউ, নাকি প্রচন্ড ঠান্ডা, কোনটা? সব কটাই সব একটা কিছু এদিক ওদিক হয়ে গেলে মানে সব পারফেক্ট থাকতে হবে। যদি আমার শরীরে কোনো অসুস্থতা আরম্ভ করে তাহলে সেটা সব থেকে বড় বাধা। আবার ধরো যদি আমি শার্কের দেখা পাই অ্যাটাক করে, তাহলে আমার বাঁচার কোনো চান্সই নেই, 0%। হ্যাঁ, আচ্ছা, কারেন্টটাও ব্যাপার আছে, কারেন্টের বিভিন্ন দিক আছে। যদি কোনো মানে ঘূর্ণিঝড়ের মতন তোলপাড় করে জলের, এটা সেখানটা পড়ে গেলেও সেই ট্র্যাকের থেকেই বেরোতে পারবো না। আর জলজ তো শার্ক ছাড়াও বিভিন্ন জন্তু আছেই। সাপ আছে? সাপ আছে বাবা, সাপ তো থাকবে, তো জলের মধ্যে সাপ থাকবে, মানে হাঙর সাপের থাকবে। সঙ্গে তার মানে ঘর করতে হয়েছে। হ্যাঁ, আমি যখন গ্রিসে সাঁতার কাটি, আমি জলের তলায় দেখছি যে রঙিন সাপগুলো সব চলছে। হ্যাঁ, আচ্ছা। আমরা তো চশমা পরে থাকি, আমরা সব। আর জল যেহেতু সমুদ্রের কিছু কিছু দেশের জল একদম ক্রিস্টাল ওয়াটার, যেমন আমি গ্রিসে একদম ক্রিস্টাল ওয়াটার, নিউজিল্যান্ডে একদম ক্রিস্টাল ওয়াটার, জলের তলা দেখা যায় অনেকটা, মানে একবারে ডিপে হতে নয়, কিন্তু অনেকটা অবধি আমরা একদম ক্লিয়ার দেখতে পারি জলে কি আছে। তো সাপ যাচ্ছে দেখতে পাচ্ছি, মাছ যাচ্ছে দেখতে পাচ্ছি, সব দেখতে পাচ্ছি। তো কেন চশমা পরে থাকছি, ওই জন্য সব দেখতে পাই। দুলা, একটা জিনিস জিজ্ঞেস করি, একটা জেলিফিশ কি তোমাকে দীর্ঘ সময় অনুসরণ করেছিল, এরকম কোনো ঘটনা ঘটেছে? না, জেলিফিশ তো অনুসরণ করতে পারবে না, জেলিফিশ ওইখানটায় থাকে, একটা থলথলে জিনিস জেলিফিশটা। অনুসরণ তো বিভিন্ন মানে এখানে অ্যানিমেলসগুলো করে, যেমন তুমি সাপ বললে, সাপ তো তার চলছে এরকম করে। তারপরে এই কতগুলো কি বলে শিল মাছ টাইপের আছে, যেগুলো সেগুলো আছে। আর শার্ক যদি আমার সাথে চলে, আমি আর চলতে পারবো না, ও তো মুহূর্তের মধ্যে অ্যাটাক, মুহূর্তে শেষ। আচ্ছা, তা এরকম ঘটনা কি ঘটেছে, কোনো সাঁতারু শার্কের আক্রমণে মৃত্যু হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা খুবই দুর্ঘটনাজনক ব্যাপার। মানে আমার জানাকালীনই যে বছর আমি সাঁতার কাটি, সেটা শার্ক নয়, অন্য একটা, শার্কটা আর অন্য সময় হয়েছিল। আর তার পরের বছর আমি 99-এ যখন ইংলিশ চ্যানেলে যাই, আমার সাথে একটি মেয়ে সাঁতার কাটছিল মোরাক্কো। তো সে আমার সাথে প্র্যাকটিস করছিল, এবার তার ইংলিশ চ্যানেলের ডেট এসেছে, সে ইংলিশ চ্যানেল ক্রস করছে। তো ইংলিশ চ্যানেল ক্রস করার সময় আমরা দেখতে পারি যে একটা মানে সিজ ফায়ার হচ্ছে সমুদ্রের থেকে, মানে সিজ ফায়ার মানে সমুদ্রে কিছু অঘটন ঘটেছে। তারপরে আমরা জানতে পারি যে ওই মেয়েটা ওইখানে খুব অসুস্থ হয়ে যায়, এবং তাকে ওই সিজ ফায়ারের মাধ্যমে এখান থেকে সাথে সাথে স্পিড বোট যায়, তাকে নিয়ে আসে উদ্ধার করে, কিন্তু সে মারা যায়, সে বাঁচে না, মানে হয়তো অন দ্য স্পটে সে মারা যায়। তার সেটা মোরাক্কোর মেয়ে। আর যদি তুমি শার্কে যেটা বললে, সেটা খুব দুর্ভাগ্য, তার বাবা বোটে ছিল, একটা সুইজারল্যান্ডের ছেলে, তার বাবা বোটে ছিল, এবং সে মানে আধো সন্ধ্যা হচ্ছে, ওই সময় ও সাঁতার কাটছে। আর তারপরেই কোনো কারণে আর ওকে সাঁতার কাটতে তো আর দেখতে পায় না। তারা 3 দিন ধরে তাকে খোঁজার চেষ্টা করে, কিন্তু তার বডির কোনো লাস্ট মানে কোনো অংশ কিছু খুঁজে পায় না। তো শার্ককে নিয়ে চলে গেছে, মানে শার্ক তো একদম উইদিন সেকেন্ডে নিয়ে চলে গেছে, এবং অত্যন্ত সূক্ষ্ম ধারালো দাঁত, একদম। এবং সেই দিয়ে মানুষকে ছিন্ন একদম এত ফাস্ট ওরা কাজটা করে যে মানে আর কারো কিছু করার থাকে না। তো এই শার্ক, এই সাপদ সংকুল সমুদ্র, জলতরঙ্গ সবকিছু শেষ করে যখন জাতীয় পতাকাটা সমাপ্তি সীমায় টাঙানো হয়, তখন তো একটা অন্যরকম অনুভূতি হয়। এই অনুভূতির কথা ভেবেই এই যে এত কষ্ট, এই তুমি আগে একটা প্রশ্ন করছিলে কি ভাবি সাঁতার কাটতে গেলে, যেটা পুরো আনসারটা দিতে পারিনি, অনেক কিছুই ভাবি, তার মধ্যে এইগুলো ভাবি, তার মধ্যেও এটাও ভাবি যে সমস্ত রিপোর্টার এসছে, আমার ইন্টারভিউ নিচ্ছে, এই জাতীয় পতাকা আমি উপরে তুললাম, জাতীয় পতাকা আমি জড়িয়ে ধরলাম, আমার মানে গায়ে জড়িয়ে ধরলাম, এর আনন্দটা এত যে কষ্ট, কারণ এই সাঁতার কাটাটা এটা প্রচণ্ড কষ্ট হয়, মানে শারীরিক প্রচণ্ড কষ্ট, মানসিক কষ্ট। তো সেই কষ্টটা একটার দিকেই তাকিয়ে করি যে আমার জাতীয় পতাকাটা আমাকে উপরে তুলে ধরতে হবে, আর ওই যে তুলে ধরার যে আনন্দ, তখন সমস্ত কষ্ট আর কিছু লাগে না, মনে হয় যে এই এতদিন ধরে যে দীর্ঘ পরিশ্রম করে যাচ্ছে দিনের পর দিন, এইটাই হচ্ছে তার প্রাপ্তি, এর উপর আর কিছু হয় না। আচ্ছা, এই যে পুলে আমরা দেখেছি বুলা চৌধুরীকে একটির পর একটি পদক জিততে, আমরা দেখেছি মহাসমুদ্রে সাঁতার কাটতে, তো এর কণা ভাগও কি দেওয়া সম্ভব হলো অন্য ভাবি প্রজন্মকে? আমি তো এখনো দিতে পারিনি, একদম বলতে পারো, মানে বলতে কোনো দ্বিধা নেই, বলতে আমার লজ্জা লাগছে যে এখনো পর্যন্ত আমি বাংলার মানে আমি যা করলাম তা যে
বাংলাকে দিয়ে যাবো, এইটা একটা দৃঢ় প্রতিজ্ঞা আমার ছিল যে বাংলা ছেলেমেয়েদের জন্য কিছু করব, আমি কিছু রিটার্ন দিয়ে যাবো, এটাই আমাদের উচিত করা। কিন্তু এত বছর জয়ন্তদা আমি চেষ্টা করেই যাচ্ছি যে একটা একাডেমি করার, আমি এবং আমার স্বামী সঞ্জীব চক্রবর্তী, যে দুজনেই এত ভালো সাঁতারু, আমি 4টে রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড উইনার, বাংলাতে বসে আছি, কিন্তু এখনো পর্যন্ত একটা সুইমিং একাডেমি করে উঠতে পারলাম না। মানে দৌড়ে দৌড়ে সরকারের কাছে, আগের সরকার এখনের সরকার, মানে ঘুরে। কিন্তু তুমি তো একটা সময় বিধায়ক ছিলে। হ্যাঁ, তুমি বলতে পারো আমার জুতোর শোল বলে না, যেতে যেতে যে খোল ঘষে ছিঁড়ে যাচ্ছে, সেই রকম অবস্থায় আমি গেছি গিয়ে, কিন্তু এখনো পর্যন্ত আমি করতে পারিনি। আমি জিরো অবস্থায় আছি এখনো। আমার সেই মনের দুঃখ এটাই যে আমার যা জীবনে যে অ্যাচিভমেন্ট করার, আমি সেই জায়গায় পৌঁছে গেছি, করেছি, স্বপ্ন আমার পূরণ করেছি, কিন্তু আমার যে স্বপ্নটা যে আগামী প্রজন্মকে কিছু দিয়ে যাওয়া, তাদের জন্য কিছু করা, আমি যা শিখলাম সেটা করা, বাংলার সম্মান উপরে নিয়ে আসা, দেশের সম্মান উপরে নিয়ে আসা, সেটা আমি এখনো করতে পারিনি। সেটা আমার একটা বড় স্বপ্ন আমার রয়ে গেল। কতদিন আর মানে জানি না, সময় তো আমাদের এগিয়ে আসছে, কিন্তু এই স্বপ্নটাকে পূরণ করা শুধু আমার নয়, নেক্সট প্রজন্মের জন্য খুব দরকার, যেটা আমি এখনো করতে পারি। তোমার মেয়ে শুনলাম রোয়িং এ খুব ভালো করছে। হ্যাঁ, এই মুহূর্তে হঠাৎ করে আনফর্চুনেটলি মানে বলবো যে ওই দিকটায় যাওয়ার কথা না, ও খেলছিল অন্য কিছু, কিন্তু করোনার পর সব বন্ধ হয়ে গেছিলো। কিন্তু হঠাৎ করে একটা মোমেন্ট একটা এসেছে যে হঠাৎ করে নেমেওছে রোয়িংয়ে, যেটা আমিও অতটা জানি না এবং সেও জানতো না, কিন্তু একটা স্কুলের মাধ্যমে গিয়েই তারপরে দেখা গেল যে ও খুব ভালো করছে, ওখানে প্রথম হয়েছে, ফার্স্ট হয়েছে প্রথমে নেমেই, এখনও বাইরে যাচ্ছে ওখানে ন্যাশনাল করতে। তো জানি না, হয়তো জল আবার ওকে আমাদের জিনে, যেহেতু জিনে এবার ওকে নিয়ে অভ্যাস হয়তো নিয়ে যাচ্ছে সুইমিংয়ের থেকে, হয়তো রোয়িং একই ওয়াটার ওয়াটার স্পোর্টস। তো আশীর্বাদ করবে সবার কাছে, সেটা কামনা করব যে সেই যেন তার জায়গায় সে ভালো করতে পারে। আচ্ছা পুরো একটা কথা জিজ্ঞেস করি, তুমি তো একটা সময় বিধায়ক ছিলে, দীর্ঘদিনের বিধায়ক, একটা টাইম পুরো বিধায়ক ছিলে, তো সেই যে বিধায়কটা ছিলে সেই সময় তুমি কোনো কাজ করতে পারোনি, কোনো একাডেমি তৈরি করার কথা ভাবতে পারোনি? সবসময় ভেবে গেছি, কিন্তু একটা জমি দরকার, তো আমি তো আর মানে আকাশে করতে পারবো না, একটা জমি দরকার। এছাড়া তো আর মানে ধরো সুইমিং পুল বানাতে হবে, একাডেমি বানাতে গেলে জমি দরকার, সেই জমিটা তো আমার কাছে নেই। আর তোমরা তো জানোই যে আমি তো খেলে তো আর পয়সা রোজগার করতে পারিনি, যে প্রচুর টাকা রোজগার করেছি তা তো নয়। যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কষ্ট করে যে জায়গাটা এসে পৌঁছেছি এইটাই, কিন্তু একাডেমি করতে গেলে যে একটা জমি দরকার, একটা অর্থের দরকার, সেইটা আমার কাছে নেই। আমি যার জন্য সরকারের কাছে আবেদন করেছিলাম বারে বারে, এবং বিভিন্ন কর্পোরেট দুনিয়ার কাছেও, যেখানে যাকে দেখি তাকে বলি যে একটুখানি জমি দাও, যেখানে একটা সাঁতারের একটা ইনস্টিটিউট খুলতে পারি, যেখানে এই ছেলে মেয়েরা একটু সুযোগ পাক, একটা প্ল্যাটফর্ম পাক, যেটা আমি যেটা কষ্ট করে এসেছি এই গঙ্গায় পুকুর সাঁতার কেটে, সেটা নেক্সট প্রজন্ম যেন একটা সুইমিং পুল পায়, একটা মানে জিমনাসিয়াম পায়, একটা জায়গা যেখানে পায়, সেখানটা তারা একাডেমির মাধ্যমে, যে একাডেমির যেটা হওয়া উচিত, তার মাধ্যমে যারা সুযোগ পেয়ে তারা যেন বিশাল সুনাম অর্জন করে দেশের জন্য, সেটাই চেষ্টা করছি এখন। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে বুলা চৌধুরীর আরব্ধ স্বপ্ন রয়ে গেছে। বুলা চেয়েছেন একটি একাডেমি করার জন্য, সেই একাডেমি করার জন্য কেউ এগিয়ে আসেননি, কেউ কথা রাখেনি, অনেকেই অবশ্য কথা দিয়েছিলেন কিন্তু কেউ কথা রাখে না। আমি সেই প্রসঙ্গে অনুরোধ করব, বর্তমানে যারা নিয়ামক সংস্থা রয়েছে তারা যদি এগিয়ে আসেন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি যদি দায়িত্ব নেন, তাহলে হয়তো বা বুলার সেই আরব্ধ স্বপ্ন সাকার হতে পারে। কারণ এই বাড়িতে, যে বাড়িতে আমরা ইন্টারভিউ নিচ্ছি, সেই বাড়িতে কিন্তু দুজন চ্যাম্পিয়ন সাঁতারু রয়েছেন, একজন বুলা চৌধুরী, একজন তার স্বামী সঞ্জীব চক্রবর্তী, যিনি ছিলেন ভারতের ক্ষিপ্রতম সাঁতারু। আমরা সেই প্রসঙ্গে আসবো বুলার পরবর্তী পর্বে, সঞ্জীবের সাক্ষাৎকার নেবার সময়। তবে আপাতত বুলার ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।